ভারত যেভাবে প্রপাগান্ডা চালিয়েছে এবং হুম। তারা যেটা স্পষ্ট যেটা বলছে তাহলে এটা আফগানিস্তান হয়ে গেছে, বাংলাদেশ এখন আফগানিস্তান হয়েছে, আইএস এর জন্ম হচ্ছে। ভারত যেটা করেছে আমি তো বলবো ভালোই করেছে, আমাদের মধ্যে একতা বদ্ধতা বাড়িয়ে দিয়েছে, আমরা ভারতের প্রতি ডিপেন্ডেন্ট যেটা ছিলাম সেটা কমিয়ে দিয়েছে, এবং আমরা যে কিছু বলতে পারি, আমরা যে সাহস করে প্রতিবাদ করতে পারি তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। আমাদের মধ্যে একতা বদ্ধ বেড়ে গেছে। আপনি চিন্তাই করা যায় না, বাম দলে, গোড়া বাম দলে যারা আছে তাদের সাথে জামাতে ইসলামের যে প্রধান এক পাশাপাশি বসেছে, বসে আলাপ আলোচনা করে যায় না আমাদের স্বার্থে আমরা এক আছি। এটা একটা বিরাট মেসেজ। এবার যে আমাদের 5ই আগস্ট যেটা হলো, এটা আমাদের অনেক কিছু চোখ খুলে দিয়েছে, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, নেক্সট জেনারেশন আছে, তাদের মধ্যে একটা বিরাট কনফিডেন্স আপনার গ্রো হয়েছে। যেমন আমার তো আগে ধারণা ছিল যে ইয়াং ছেলেরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওরা তো শুধু মোবাইল নিয়ে থাকে, ওদের কাছে কি আশা করব। কিন্তু গত 5ই আগস্টের আগে বা জুলাই ওদের যে কথাবার্তা, ওদের চালচলন, ওদের যে থিং, ওদের এখন পর্যন্ত যে কথাগুলো আমরা শুনছি সবাইকে, সত্যি আমি ওদেরকে সেলুট জানাই। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা এতটা ডিপলি চিন্তা করে নিজের দেশকে, এবং স্বকীয়তা তাদের আছে, মাথা উঁচু করে চলতে চায়, এবং তারা চায় না যে কেউ দাসত্ব বা কেউ প্রভুত্ব আমাদের এখানে ধারণ করুক। এই ধরনের তাদের মধ্যে আমি দেখতে পাই না, যে এটা আমরা যারা বয়স্ক যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, আমরা খুব অনুপ্রাণিত হচ্ছি। এবং আমার আমার নিজের কাছেও এখন আমি মনে হয় যে আমি ইয়াং হয়ে গেছি ওদের কথাবার্তা শুনে। তবে এখানে যে জিনিসটা আছে বললাম না, একটু দরকার ছিল যেমন আমি একটু ব্যবসা করি, আমি সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই যাকে বলে, সেখানে আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টর ছিলাম। তো এখন যেটা হয়েছে তা হলো যে ভারতের প্রতি আমাদের যে নির্ভরশীলতা ছিল ব্যবসায়িক দিক দিয়ে, যে হুম। আমরা শুধু খালি ইম্পোর্টই করব, আমরা শুধু ভারত থেকে নিব। পৃথিবীর দুইটা দেশ আছে, একটা আছে ভারত আর একটা চায়না। তারা কিছুই নিবে না, তারা শুধু দিবে, শুধু দিবে। তাদের পণ্য আমাদের খালি কিনতে হবে। তো এখান থেকে আমরা এখন একটু বেরিয়ে আসছি। আমরা বেরিয়ে আসছি, যেমন তাদের প্রতি যে ডিপেন্ডেন্ট ছিল ভারতের কাছে, সেটা কিন্তু আমরা অন্য অন্য দিক দিয়ে অন্য অন্য জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। যেগুলো ধরুন আমাদের পেঁয়াজের কথাই বলি, খুব বেশি প্রয়োজন হয় আমাদের এটা। এখন আমাদের সুদূর প্রসারী একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আগামী 5 বছর পরে আমাদের কোনো পেঁয়াজ আমদানি করতে হবে না যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকে। এই হুম। পেঁয়াজটা এখন কি হচ্ছে যদি হয়, আমরা আহ, এই প্রতিবেশী দেশ, আমাদের আরেকটা দেশ আছে যে মিয়ানমার, যদিও আমাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, তারপর আমি মনে করি আমাদের ব্যবসা চলছে। আমরা পাকিস্তান থেকে নিচ্ছি, মিশর থেকে নিচ্ছি। যে দামটা হওয়া উচিত ছিল 200 টাকার উপরে পেঁয়াজ, এখন কিন্তু আমরা 80 থেকে 90 100 টাকা পাচ্ছি। এবং আর 20 দিন পরে আমাদের নতুন পেঁয়াজ আসছে। এরপরে দেখবেন যে আপনার পেঁয়াজের দামটা নাগালের মধ্যে আসছে। আমি শুধু একটা উদাহরণ কেন দিলাম, যে আমাদের এই প্রতিবেশী দেশ, আগে আমরা দেখতাম যে আমাদের কোনো কারণে বন্যা বা কোনো কারণে যদি কোনো ফসল আপনার হুম। আমাদের এখানে বিঘ্ন ঘটতো, ঠিক ভারত তখনই আমাদের এখানে তাদের এক্সপোর্ট ডিউটি বাড়িয়ে দিত, আর নাহলে বলতো এক্সপোর্ট এখন করব না। এই যে এই ধরনের প্রতিটা ক্ষেত্রে এটা আপনার নির্দিষ্ট কোনো বলতে পারবেন না যে আওয়ামী লীগ আমলে হয় না অন্য আমলে হয়েছে, এটা সবসময় আমলে তারা সেই সুযোগটা নেয়। এখন তারা, আমরা যারা আছি আমরা এখন চেষ্টা করছি প্রথমত নিজের পায়ে দাঁড়ানো, দ্বিতীয়ত আমরা আরো আদার্স অন্যান্য কান্ট্রি থেকে আমাদের যে ভৌগোলিক আমাদের যে সুবিধা আছে, সুবিধা নিয়ে আমরা ইম্পোর্ট করে আমরা সেই চাহিদা মেটাতে পারছি। আর আরেকটি কথা আমি বলতে চাই, তা হলো যে ভারত যেভাবে প্রপাগান্ডা চালিয়েছে এবং হুম। তারা যেটা স্পষ্ট যেটা বলছে তাহলে এটা আফগানিস্তান হয়ে গেছে, বাংলাদেশ এখন আফগানিস্তান হয়েছে, আইএস এর জন্ম হচ্ছে। এটা কিন্তু তারা কিছুটা সফল হয়েছে আপনার। চায়নাও কিন্তু এবং রাশিয়াও কিন্তু এই ধরনের কথা বলছে। তো হুম। সুতরাং এই সফলতাকে আমি মনে করি যে এখন আমরা যেভাবে আমাদের মধ্যে একতাটা বেড়ে গেছে, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ওনার যে তীক্ষ্ণ বুদ্ধি এবং ওনার যে অ্যাকসেপ্টেন্স সমস্ত বিশ্বে, উনি কিন্তু এটা সুন্দর করে আস্তে আস্তে কাজে লাগিয়েছে। এবং ভারত যেভাবে মনে হয়েছে যে তারা চিটাগাং তো দখলই করে ফেলবে, এরকম একটা মনে হয়েছে। এদিকে যশোর পর্যন্ত তারা আসবে আপনার, কি বলে, যমুনার ওই পারে তারা চলে আসবে। তো এই ধরনের কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না।
এগুলো অ্যাকচুয়ালি ওদের অভ্যাস। এবং সমস্ত পৃথিবী জুড়ে একমাত্র একটা দেশ আছে যেটা প্রপাগান্ডায় সবচেয়ে বেশি এগিয়ে, তা হলো ভারত। ভারত নিজের দেশই তো। আপনার ত্রিপুরাতে কি হচ্ছে, আপনার গুজরাটে কি হচ্ছে, বোম্বেতে কি হচ্ছে, তো এইটা যদি তাদের নিজেদের দিকে না তাকায় তাহলে তো এটা এটা তাদেরই ক্ষতি হচ্ছে। তাদের একটা জিনিস দেখা দরকার, যে চতুর্দিকে যে যে কয়েকটা রাষ্ট্র আছে, সার্কে যদি আমরা ধরি, এই সার্কে আপনার একমাত্র ভারত যেটা আছে, তাদের চতুর্দিকে যে রাষ্ট্রগুলো আছে একজনের সাথে ভালো সম্পর্ক না, সবার সাথে খারাপ সম্পর্ক। ইভেন আপনার মালদ্বীপ পর্যন্ত, মালদ্বীপ পর্যন্ত তাদের সেই সম্পর্ক তারা ধরে রাখতে পারে নাই, তাদের এটা চলে গেছে। আপনার আরেকটা ছিল আপনার নেপাল। নেপাল ছিল পৃথিবীর মধ্যে একটি দেশ যেটাকে হিন্দু রাষ্ট্র বলা হতো, সেটা সংবিধান থেকে তো তুলে দিয়েছে। এবং ওর পরে আপনার তারা বেজায় মানে খেপে গেছে এই নেপালের উপরে। নেপালকে কি করতে পেরেছে? নেপাল এখন আমাদের সাথে ব্যবসা করছে। নেপালের প্রত্যেকটা ছেলে মেয়েরা ওরা আমাদের দেশে আসে, আমাদের দেশে এসে পড়াশোনা করছে, ভুটান থেকে করছে। আমরা কিন্তু মনে করি যে আমাদের প্রতিবেশী যত দেশ আছে একমাত্র ভারত ছাড়া সবার সাথে আমাদের ভালো সম্পর্ক। আর আগে ভারতের সাথে সম্পর্ক ছিল, তবে হ্যাঁ, এরা তো প্রতিবেশী, এদেরকে আমরা বাদ দিতে পারবো না, এরাও আমাদের বাদ দিতে পারবে না। আমাদের কি করতে হবে? আমাদের এখন থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, যারা বুদ্ধিমান আছে, যারা আপনার ডিপ্লোমেসি জানে, তাদের মাধ্যমে এগোতে হবে। যেমন গত পরশুদিন আপনার পররাষ্ট্র সচিব সাহেব আসছিলেন, ওনার মধ্যে কিন্তু বলছে যে আমাদের মধ্যে বন্ধুত্ব আগের মতোই আছে। তো এইটা আমি মনে করি আমরা ওয়েলকাম জানাবো। আমরা চাবো যে আপনার বুদ্ধি দীপ্ত দিয়ে আমরা তাদেরকে ফেস করা, এবং পর্যায়ক্রমে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। প্রথম দিকে তারা যেভাবে করতে চেয়েছিল সেইভাবে কিন্তু তারা করতে পারেনি, তারা ফেলুর হয়েছে। সুতরাং আমি মনে করি আমাদের পররাষ্ট্র নীতি আছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। আর আমাদের মাননীয় যিনি প্রধান উপদেষ্টা আছে, ওনার দায়িত্ব হবে, যেহেতু ওনার অ্যাকসেপ্টেন্স আছে, ওইভাবে ওনার এগুতে হবে। এবং এগুলে আমাদের মধ্যে যে একতাবদ্ধতা আছে সেটা আমরা প্রমাণ করতে পারবো। এবং এ ভারত কিন্তু পর্যন্ত কি প্রমাণ চিন্তাই করতে করতে পেরেছি পারছে না। বলে মনে করেন? এই পর্যন্ত কি ভারত আসলে কিন্তু ভারতের যত চেষ্টা চালিয়েছে কতটুকু আসলে সফল হয়েছে ভারত আপনার কাছে মনে হয়? আমি আমি তো বললাম যে প্রথমে তারা কিছুটা হয়েছিল। আপনার বৃহৎ দুইটি দেশ আপনার, যেহেতু রাশিয়া এবং চায়না তাদের সুরে কথা বলেছিল, এখন কিন্তু সেখান থেকে চলে আসছে, সরে হুম। আসছে। এবং আমাদের বাংলাদেশের মধ্যে তাদের একটা ধারণা করেছিল যে এখানে আওয়ামী লীগ এবং আদার যারা আছে এখানেও কিছু তারা সাপোর্ট পাবে বাইটি, সেরকম কিন্তু সাপোর্ট তারা পায়নি। বরঞ্চ আমাদের মধ্যে ইউনিটি আরো বেড়ে গেছে, আমাদের মধ্যে একতাবদ্ধ বেড়ে গেছে। আপনি চিন্তাই করা যায় না, বাম দলে, গোড়া বাম দলে যারা আছে তাদের সাথে জামাতে ইসলামের যে প্রধান এক পাশাপাশি বসেছে, বসে আলাপ আলোচনা করে যায় না আমাদের স্বার্থে আমরা এক আছি। এটা একটা বিরাট মেসেজ। অবশ্যই আমরা আমাদের নিজেদের স্বার্থে সবাই এক হয়ে যাব, এইটাই তো দেখার দরকার আছে। এখানে আমাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে ফাটল ধরনের চেষ্টা করেছিল সেইটা কিন্তু পারেনি। এই দিকে টোটালি তারা ব্যর্থ হয়েছে। বহির্বিশ্বে, হ্যাঁ, বহির্বিশ্বে এখন আমাদের দায়িত্ব হবে। আমি মনে করি যে আমাদের ইউনূস সাহেবের যে গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতার কারণে সে সেইভাবে এগিয়ে যদি যায়, আমি মনে করি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং ভারত আরেকটা ট্রাম্প কার্ড খুলছে, যে ট্রাম্প যেহেতু যে আপনার আমেরিকাতে জিতে গেছে, সুতরাং ট্রাম্প আমাদের বাংলাদেশকে ঘিরে ধরবে এবং যা ইচ্ছে তাই করবে। অ্যাকচুয়ালি তাই না, তাই না। কেন না বলি, আমেরিকার অলওয়েজ সরকার যে আসুক বা না আসুক, তাদের পররাষ্ট্র নীতি কিন্তু সেম থাকে, পরিবর্তন হয় না, এটা বুঝতে হবে। ট্রাম্পের সাথে যতই তাদের মোদির বন্ধুত্ব হোক, কিন্তু ট্রাম্পও কিন্তু দেখবে যে বাংলাদেশ একটা যেহেতু গ্রোয়িং কান্ট্রি এবং তারা ডেমোক্রেসির জন্য চেষ্টা করছে, এর আগে যে ভুয়া ডেমোক্রেসি ছিল সেটাকে বাদ দিয়ে নতুনত্ব ভাবে তারা আসছে। এই কারণে কিন্তু আমি মনে করি যে আমাদের গ্রহণযোগ্যতা ট্রাম্পের কাছে থাকবে। তাই আমি বলতে চাচ্ছি যে ভারত যেটা করেছে, আমি তো বলবো ভালোই করেছে, আমাদের মধ্যে একতা বদ্ধতা বাড়িয়ে দিয়েছে।
আমরা ভারতের প্রতি ডিপেন্ডেন্ট যেটা ছিলাম সেটা কমিয়ে দিয়েছে, এবং আমরা যে কিছু বলতে পারি, আমরা যে সাহস করে প্রতিবাদ করতে পারি, তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। এটা আমি বলতে চাই যে ভারতের চতুর্দিকে যে কোনো রাষ্ট্রই থাকুক না কেন, তারা কিন্তু অতটা পাকিস্তান ছাড়া কেউ ভাবে বিরোধিতা করতে পারে নাই বাংলাদেশ যেটা করেছে। জি। হ্যাঁ, তারা চেয়েছিল সিকিম কিভাবে করা যায় বাংলাদেশকে, কিন্তু এটা কখনো পারবে না এই কারণে আমাদের যে ইয়াং এনার্জেটিক যে ছেলেরা আছে এবং ছেলে মেয়েরা আছে, তাদের দিকে তাকিয়ে আমি খুব ভরসা পাচ্ছি। এবং আমি মনে করি গত 4 মাস পার হয়ে গেছে, 5 মাসে আমরা পড়ছি, তারপর আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা ভালো পর্যায়ে আছি এবং বহির্বিশ্বে এটা আমাদের স্পষ্টই গ্রহণযোগ্যতা হয়েছে, আস্তে আস্তে স্পষ্টই বেড়ে হয়েছে যাচ্ছে। ভারত এর আগের সরকারের সাথে মিলে বাংলাদেশকে ডিভাইড করেছিল, জনগণকে ডিভাইড করেছিল আর রুল করেছিল। সেই জি, ডিভাইড এন্ড রুলের তারা কোনো একভাবে এই অভ্যুত্থানের মাধ্যমে ব্যর্থ হয়েছে। যেটা বলেছেন সেরকম একটা এক্স্যাক্টলি। প্রচেষ্টাই করেছিল, সেটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে আপনিও আশান্বিত, আপনিও ভরসা পাচ্ছেন নতুন প্রজন্মে, যেভাবে দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে, যেভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছে, সামনে আর এরকম কোনো ষড়যন্ত্র স্থান পাবে না, বাংলাদেশে সফল হবে না, সেজন্য আপনি আশাবাদী। প্রিয় দর্শক, আপনারা কি অবশ্যই। একমত কিনা জনাব খন্দকার রুহুল আমিনের সাথে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।